বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, আয়নাঘরের জনক, গুম খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড সহ অজস্র অভিযোগ যার বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমানের খুনিদের গ্রেফতার এবং তাদের আইনের হাতে সোপর্দ করার স্বীকৃতিস্বরূপ তাকে দেয়া হয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদক। 1991 সালের 21 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। আয়নাঘরের জনক জিয়াউল হাসানের জন্ম 1970 সালের 4 ডিসেম্বর ঝালকাঠি জেলায়। জিয়াউল হাসানের পিতা নাসিরউদ্দিন আহমেদ বরিশাল শহরে ব্যবসা করতেন বলে শোনা যায়। তার মা হোসনে আরা বেগম বরিশালের সিস্টার্স ডে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এই পরিবারের 5 বোন ও 3 ভাইয়ের মধ্যে জিয়াউল চতুর্থতম সন্তান। 1985 সালে জিয়া বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি এবং 1987 সালে সরকারি বিএম কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন। জিয়াউল হাসানের পুরো পরিবারই হাসিনা শাসনামলে ফায়দা নিয়েছে নিরঙ্কুশভাবে। বড় ভাই জিয়াউল হক ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। 2018 সালের শুরুর দিকে শেখ হাসিনার কাছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে 3 জনের নাম পাঠানো হয়। তখন শেখ হাসিনা জিয়াউল হাসানের বড় ভাই জিয়াউল হককেই বেছে নেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। জিয়াউলের ছোট ভাই জিয়াউর রহমান বরিশাল সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলনের দমনে সামনে থেকে হত্যার নির্দেশদাতা ও নিপীড়নকারী হিসেবে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। বরিশালের সাবেক বিতর্কিত মেয়র সাদিক আবদুল্লার সাথে থেকে বহু অপকর্মের সাথে তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আত্মগোপনে আছেন জিয়াউর রহমান। জিয়াউল হাসানের বড় বোন নাসরিন নাহার একজন গৃহিণী, মেজ বোন নাজমুন নাহার ঢাকা মোহাম্মদপুর বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সেজ বোন নাজনীন নাহার আইনজীবী, যিনি তারই মামলা লড়ছেন এখন। 4 নম্বর বোন লুৎফুন নাহার আছেন ঢাকা ইডেন কলেজের সহকারী অধ্যাপক হিসেবে, পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেন বলে জানা যায়। প্রভাব খাটিয়ে বিটিভিতে গান পরিবেশনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছোট বোন শামসুন নাহার অস্ট্রেলিয়া প্রবাসী। 1991 সালের 21 জুন জিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক অফিসার হিসেবে কমিশন প্রাপ্ত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 বছরের মাথায় 2009 সালে মেজর থাকাকালে জিয়াউলকে র্যাব 2 এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে পরের বছর অর্থাৎ 2010-এর 27 আগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইংসের অর্থাৎ গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের রাতের অন্ধকারে ম্যাসাকার ও হত্যা পরিকল্পনার মাস্টারমাইন্ডদের একজন হিসেবে ধরা হয় এই জিয়াউলকে। এই সুবাদে ওই বছরের 7 ডিসেম্বর র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেয় হাসিনা সরকার। 2010 সালে লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পাবার ঠিক 3 বছরের ব্যবধানে 2013 সালে জিয়াউল হাসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান রাতারাতি। 2.5 বছর পর 2016 সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে তাকে এনএসআইতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে নিয়োগ দেয় হাসিনা সরকার। 2017 সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2022 সালের 21 জুলাই এনটিএমসিতে তারিখ হায়েসে এবং পরামর্শে মহাপরিচালক ডিজি পদ সৃষ্টি করা হয় এবং মেজর জেনারেল হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়। তিনি এনটিএমসির প্রথম মহাপরিচালক হন। এই পদে থাকা অবস্থায় 6 আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। হাসিনা সরকারের আস্থাভাজন হওয়ার কারণে তাকে 2 বার পুলিশের সর্বোচ্চ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং অসীম সাহসিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য 2 বার প্রেসিডেন্ট পুলিশ পদক বিপিএম দেয়া হয়। দায়িত্বে থাকাকালীন সময়ে সেনাবাহিনীর মতো একটি প্রফেশনাল ফোর্সে পদোন্নতি ও নিয়োগের ব্যাপারেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে এই জিয়াউলের বিরুদ্ধে। স্যার আসসালামু আলাইকুম স্যার। কে তুমি? স্যার আমি মেজর মনসুর স্যার। তোমাকে আমি গতকালকে ফোন দিছি না, তুমি রিং ব্যাক করো নাই কেন? স্যার আমি আজকে এখন খেয়াল করলাম, আমি খেয়াল করি নাই স্যার। এখন খেয়াল করছো কেন? তোমাকে গতকালকে আমি রিং দিয়েছি, when to pick up the phone? স্যার ফোন করছে? আমি তো স্যার গতকালে খেয়াল করি নাই স্যার, আমি গতকালে ঘুমায় গেছিলাম। তুমি কোন করছে এটা বলো, তুমি খেয়াল করো না কেন? কোথায় ঘুমায় গেছিলে তুমি? স্যার আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার। হ্যাঁ, তারপরে দেন হোয়াই ডিড ইউ কল মি ইন দ্য মর্নিং?
আমি স্যার এটা খেয়াল করি না যে আপনার কল আসছে, আমি খেয়াল পুরোটা করতে তোমরা পারিনি, খেয়াল স্যার। করবে না, তোমরা রিক্রুটিং অফিসার তো সেই জন্য তোমরা খেয়াল করো না, বিকজ তোমাদের পোতা বড় হয়ে গেছে। তোমরা যখন টাকা পয়সা নিয়ে লোক ভর্তি করো তখন আর সমস্যা হয় না। তুমি একটা চিঠি লিখে পাঠাইছো যে পিটিতে ফেল, পুশ আপে ফেল, পিটি ফেল পাস করায় তা বিএমএতে গেলে সে আর্মিতে পাস করে না, আবার বিএমএ থেকে পাস করে আসতে বলতে আর্মিতে পিটিতে ফেলে ফেল করে। ইডির ফিল্ডে একটু গিভ এ কল ইভেন, সব ফান্না খান। তুমি কোন পড়ছে? স্যার 31 স্যার। তো তোমার এত ফান্নাই হয়ে গেছে তোমাদের, সকল লোক ভর্তি করে পয়সা খেয়ে, আমরা জানি না এত পয়সা, আমরা সারাদিন দেখি তোমার টাকা পয়সা খেয়ে তোমাদের লোকজন ভর্তি হয়, একমাত্র মিলিটারিতে টাকা খেয়ে লোক ভর্তি হয়। দ্যাটস আই হ্যাভ টোল্ড টু বি এজি দ্যাট ডে, and you don't hesitate to give me a call again once I give you the call, and this is a government phone allotted to you. তোমাদের প্রবলেম আছে, প্রমোশন হয়নি কেন? স্যার যোগ্যতা নাই দেখে স্যার। হ্যাঁ, disprove these things. তোমাদের মতো অফিসে রিক্রুটমেন্টে রাখা উচিত কিনা দ্যাটস আই হ্যাভ এ ডাউট। Shame on you. আয়নাঘরের জনক। গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতালম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে। পুলিশও দাবি করেছে জিয়াউল হাসান আয়নাঘর এবং 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছে। মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড করতেন জিয়াউল। এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল হাসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোন আলাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তিনি বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার করা হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধসহ নানা কৌশলের তথ্য উঠে আসে। এনটিএমসিতে কর্মরত ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিয়াউল হাসান অনেকের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন, বিশেষ করে বিএনপির নেতাদের কল রেকর্ড করে সেগুলো শুনতেন। এটা অনেকটা বিনোদনের খোরাক হিসেবে তিনি দেখতেন। ইন্টারনেট সেবা বন্ধেও জড়িত ছিল জিয়াউল। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2Gতে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে আন্দোলন চলাকালে গত 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়। 5 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল হাসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন। কয়েকটি ডাটা সেন্টারে হুমকি দিয়ে বন্ধ করেন জিয়াউল হাসান। গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল হাসান। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতাও ছিলেন। অভিযোগ আছে, বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিট ফোর্স র্যাব। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন জিয়াউল। তার ইন্ধনে ঢাকা মহানগরীতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। সূত্র জানায়, 2012 সালের 17 এপ্রিল বিকাল 3টার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকা আসেন। ওই দিন রাতে হোটেল শেরাটন থেকে ঢাকায় ফেরার পথে তাকে গুম করা হয়। সূত্রের দাবি, ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল হাসান। তিনি ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করে। নারায়ণগঞ্জের 7 খুনেও ছিল সম্পৃক্ততা। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে। সেই সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।
ওই সময়ে হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেন। সূত্রের দাবি, জিয়াউল ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি বেঁচে যান। যেভাবে গ্রেফতার ও বিচারের মুখোমুখি। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর 7 আগস্ট বিমানবন্দরে এমিরেট এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের ঠিক আগে টেক অফ বন্ধ করে দেয়া হয়। সেখান থেকে আটক হন অসংখ্য গুম খুন ও অপরাধের হোতা জিয়াউল হাসান। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষার আড়ালে ভয়ঙ্কর অপরাধে জড়িত এই জিয়াউল হাসান এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন।